গল্পের ক্যারাভ্যান চ্যানেলে শুনছেন সরোজ কুমার রায়চৌধুরীর লেখা উপন্যাস ময়ূরাক্ষী। আজ পঞ্চম পর্ব। সন্ধ্যা হয়ে এলো। মশা তাড়াবার জন্য নটবরের গোয়াল ঘরে ভিজে খড় জ্বালিয়ে সাজাল দেওয়া হয়েছে। খড়ের চালের ভিতর দিয়ে এত প্রচুর ধোঁয়া বেরুচ্ছে যে চারিদিক অন্ধকার হয়ে গিয়েছে। কিছু ধোঁয়া এদিকের দেওয়ালের ফাটল দিয়ে বেরিয়ে ডোবার দুর্গন্ধ জলের উপরে উপরে কুণ্ডলি পাকাচ্ছিল। পাশের ঘেঁটু বনে মশা ভনভন করছে। ফেরার সময় হয়েছে দেখে ডোবার জলে হাঁসগুলি তাড়াতাড়ি বারে বারে ডুবে সন্ধ্যাভোজন শেষ করে নিচ্ছিল। দূরে কাদের গোয়াল ঘরে একটা গরু ক্রমাগত হামলাচ্ছিল। বোধহয় তার বৎসটি এখনো ফিরে আসেনি। হয়তো কারো ফসল খেয়েছিল, সে ফাঁড়িতে দিয়েছে, নয়তো দলভ্রষ্ট হয়ে ব্যাকুলভাবে এদিক ওদিক ঘুরে মায়ের অন্বেষণ করছে। জন্তুরা বোধহয় অন্ধকার পছন্দ করে না, তাই নানা স্থানে নানা জন্তু আসন্ন সন্ধ্যার আগমনের তীব্র প্রতিবাদ তারস্বরে জানাচ্ছিল। গ্রামের মধ্যে থাকলে এই সংমিশ্রিত কলরব তত কানে লাগে না, কিন্তু শান্ত সন্ধ্যায় নিস্তব্ধ নদী তীরে দাঁড়ালে মনে হয় গ্রামে যেন মেছো হাট বসেছে। এমন সুন্দর সন্ধ্যার কোনো মর্যাদায় রাখতে ওরা প্রস্তুত নয়। ডোবার ধার থেকে এইটুকু পথ বিনোদিনী কি করে এলো তা সে নিজেও বলতে পারে না। বাড়ি এসে দেখে গোলার নিচে উঠোনে ছেলেটা অসাড় হয়ে পড়ে আছে। বিনোদিনীর বুকটা ছ্যাঁত করে উঠল, সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠল। কাঁখের ঘরা দুম করে পড়ে গেল, সঙ্গে সঙ্গে সে নিজেও আছড়ে পড়ল। হারান মাঠ থেকে সেই মুহূর্তে ফিরল। ঘরা এবং বিনোদিনীর পড়ার শব্দে সে ছুটে এলো। হাবলও সে শব্দে উঠে বসে চোখ রগড়াচ্ছে আর মায়ের দিকে অবাক হয়ে চেয়ে আছে। কি যে ব্যাপার হলো তাই সে বুঝতে পারছে না। কি হলো, কি হলো? হারান ছুটে এসে বিনোদিনীকে হাত ধরে তুলতে গেল, কিন্তু কে উঠবে? বিনোদিনীর দুটো পা শক্তভাবে পরস্পর জড়িয়ে আছে, হাতের মুঠি বন্ধ। বড় বড় লাল চোখের তারা ভাঁটার মতো এমন করে ঘুরছে, দেখলে ভয় লাগে। বিনোদিনী উঠোনময় ছটফট করছে আর মুখ ঘষছে, ফলে ঠোঁট আর হাতের মুঠি দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। হারান চিৎকার করে উঠল। তা দেখে ছেলেটাও, পাড়া স্ত্রী পুরুষ, সে চিৎকারে ছুটে এলো। কি হলো? সাপে কামড়েছে? অত রক্ত কিসের? এবারে সাপের সংখ্যা এত বেড়েছে। বাড়বে না, গঙ্গা পুজোর দিন জল হয়েছে যে। ওহে হারান, কোথায় কাটলো? হাতে না পায়ে? রক্তটা যেন হাত থেকে বেরোচ্ছে মনে হচ্ছে। কোনো কথায় হারানের কানে যাচ্ছে না। সে মাথার চুল ছিঁড়ছে আর চারিদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে। কেবলই বলছে, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। বাস্তু সাপ যখন মারা গেল তখনই জানি অনর্থ একটা ঘটবেই। বিনোদিনীর সেই একই অবস্থা। তার গায়ে মাথায় কাপড়ের টুকরো পর্যন্ত নেই। মুখ থেকে একটা অস্বাভাবিক গুঁ গুঁ শব্দ হচ্ছে আর কাটা ছাগলের মতো ছটফট করছে। এমন সময় ছুটতে ছুটতে রতনমণি এলো। বিনোদিনীর অনাবৃত অবস্থা দেখে সে আগেই পুরুষদের দিলে তাড়া। মেয়ে মানুষের অসুখ করেছে, তার গায়ে মাথায় কাপড় নেই, ব্যাটা ছেলের এখানে হা করে দাঁড়িয়ে কি দেখছে? লজ্জা করে না? রতনমণির মুখকে সবাই ভয় করে। তারা যেন বিনোদিনীর অনাবৃত অবস্থাটা এই মাত্র উপলব্ধি করলে এমনি ভাব দেখিয়ে ধীরে ধীরে সরে পড়ল। কিন্তু সে যে কত বড় অনিচ্ছার সঙ্গে তা তাদের এক পা করে বাইরের দিকে যাওয়া আর ফিরে ফিরে চাওয়া দেখলেই বোঝা যায়। রতনমণি হারানকে ডাকলে, নিজে বিনোদিনীর সংজ্ঞাহীন দেহের পায়ের দিকে ধরল আর হারান ধরলে মাথার দিকে। এমনি করে শুকনো কর্কশ উঠোন থেকে তাকে তুলে এনে দাওয়ায় নিয়ে গিয়ে শুইয়ে দিলে। মেয়েদের মধ্যে থেকে একজন আর একজনকে এক গ্রূঢ় ইঙ্গিতপূর্ণ কটাক্ষ হেনে ফিসফিস করে বললে, বিষ খায়নি তো? কে জানে মা। কথাটা তাদের মনোপুত হলো। আজ সে যেভাবে ধরা পড়েছে তাতে আত্মসম্মান রক্ষার জন্য বিষ পান করা তার পক্ষে অসম্ভব নয়। এমনকি ও কালামুখ জনসমাজে দেখানোর চেয়ে বিষ পান করাই শ্রেয়। কথাটা রতনমণির কানে যেতেই সে একেবারে ফোঁস করে উঠল। কথাটা কে বললে তা সে বুঝতে পারল, কিন্তু তার দিকে না চেয়েই বললে, বালায় ষাট, ও সতীলক্ষ্মী,
কি দুঃখে বিষ খাবে? যাদের কালামুখ তারা খাক, পৃথিবী জুড়বে। কিন্তু হারান নির্বিকার। কে কি বলছে, কে কি করছে তা তার কানেও যাচ্ছে না, চোখেও পড়ছে না। অবশ্য বয়স তার হয়েছে, তবু এখনো দেহে শক্তি কম নেই। লাঠি ধরলে এখনো সে বহু লোকের মহড়া নিতে পারে, কিন্তু স্ত্রীর এই অসুখে সে যে কত অসহায় তাই প্রথম উপলব্ধি করলে। কেউ যদি এমন সময় কোনো দুষ্কর কাজের ভার দেয়, সে হাসতে হাসতে তা করতে পারে, কিন্তু এ যে কিছুই করার নেই। কি রোগ তাই তো জানা গেল না। এই অনিশ্চিত অবস্থার মধ্যে সে আরো ছটফট করতে লাগল। ইতিমধ্যে কখন সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে তাই কারো খেয়াল হয়নি। ঘরে প্রদীপ জ্বালা হয়নি, চৌকাঠে জল পর্যন্ত কেউ দেয়নি। রতনমণির তা লক্ষ্য পড়ল। হারানকে বললে, অমন করে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছ কেন বাপু? সাঁজ জ্বালতে হবে না? ঘরে ধরে জল ছিটুতে হবে না? অন্ধকার হলো যে। একটা কাজ পেয়ে হারান বেঁচে গেল। বিনোদিনীর কাতরানি সে আর চোখে দেখতে পাচ্ছিল না, বুক ফেটে যাচ্ছিল। কিন্তু সন্ধ্যা প্রদীপ দেখানোর কাজ তার নয়। অন্ধকারে হাতড়ে হাতড়ে প্রদীপটা কোনো রকমে পেলে তাও হাতে লেগে খানিকটা তেল পড়ে গেল। কিন্তু দেশলাইটা যে বিনোদিনী কোথায় রেখেছে কিছুতেই খুঁজে পেলে না। অন্ধকারে হাতড়ানো, একবার দেওয়ালে মাথা ঠোকে লোহার কিসের একটা লেগে হাত কেটে যায়। হঠাৎ বিনোদিনীর অসুখের কথা ভুলে গিয়ে তার উপরেই চটে গেল। আপন মনেই বিড়বিড় করে বললে, মাগি কোথায় যে কি রাখে, একটা জিনিস যদি সময়ে পাওয়া যায়। দেশলাইয়ের আশা ছেড়ে দিয়ে হারান চকমকি বের করলে। বাইরের সাঙ্গায় একটা চটের থলিতে তামাক খাবার সরঞ্জাম থাকে। এক মুঠো খড় নিয়ে এসে নুনি পাকালে, চকমকি ঠুকে শোলা ধরিয়ে সেই শোলার আগুনে ফুঁ দিয়ে দিয়ে খড়কটা জ্বালালে। তাই থেকে প্রদীপ ধরিয়ে সন্ধ্যা দেখালে। উপস্থিত স্ত্রীলোকদের মধ্যে একদল রতনমণির কথা শুনে চুপ করেছে। ওকে ঘাঁটানো ঠিক নয়, এখনই কি কথায় কি উঠবে কে জানে, কিন্তু পিছনের দলের গুঞ্জন তখনও থামেনি। কত ছলাকলায় জানে, ঢলানি ঢলানি, বুড়োকে একেবারে ভেড়া বানিয়েছে গো। মাথায় হাত দিয়ে কেমন করে বসেছে দেখো না, মরণ আর কি। তবু যদি স্বামীর উপর বউয়ের ছেদ্দা থাকতো। হ্যাঁ, দিনে 10 বার মুখে লাথি মেরেছে। আর সন্ধেবেলা নাগর নিয়ে, থাম ছুরি থাম। মেয়েদের মধ্যে চাপা হাসির তরঙ্গ বয়ে গেল। কে কাকে থামায়, সবাই মুখে আঁচল চাপা দিয়ে হাসে। বিনোদিনীর অবস্থা যেন অনেকটা শান্ত হয়ে এলো। কাতরানিটা গেছে, শ্বাসকষ্ট অনেকখানি কমেছে। সেই অস্বাভাবিক গোঁ শব্দ আর শোনা যাচ্ছে না। চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। বোধ করি ঘুমই বা এলো। রতনমণি ওর চোখে মুখে জল দিয়ে বাতাস করতে লাগলো। পুরোভাগে স্ত্রীলোকগুলি আশ্বস্ত করে বলতে লাগলো, যাক বাবা, কি ভয়ই হয়েছিল। কেন অমন হলো কে জানে। ভর সন্ধ্যায় তেঁতুলতলার নিচ দিয়ে পটর পটর করে আসা ও কি সামান্য তেঁতুল গাছ নাকি গো? তাই হবে মা, ভর সন্ধেবেলা আসায় বটে। ও রতনমণি, ভিজে কাপড়খানা এবেলা ছাড়িয়ে নাও না মা, গায়ে জল বসছে যে। রতনমণি শান্তভাবে বললে, হ্যাঁ, আর একটু সুস্থ হোক। সকলে বিনোদিনীর আর একটু সুস্থ হবার জন্য অপেক্ষা করতে লাগল। পশ্চাৎভাগে স্ত্রীলোকদের মধ্যে তখন অন্য প্রকার আলোচনা চলছিল। শ্রীমতীর মুচ্চ দিদি, ভাগ্যে বিন্দে দুটি এসেছিল তাই ভাঙল। কিন্তু কেষ্ট ঠাকুর কই, মাতা শিওরের কাছে এসে বসুক একবার, আমরাও দেখে নয়ন সার্থক করি। সঙ্গে সঙ্গে সকলের গিটকিটি দিয়ে হাসি। হারান আনন্দে আত্মহারা হয়ে ছুটে আসছিল। সঙ্গে সঙ্গে বিনোদিনী আর একটা অব্যক্ত শব্দ করে পাশ ফিরল। উন্মুক্ত করতল আবার বন্ধ হয়ে গেল। পায়ে পায়ে আবার লাগলো ছাদ। গোল গোল চোখের তার আবার ঘুরতে লাগলো। একটা ঝাপটা মেরে রতনমণিকে দিলে উল্টে ফেলে। হারান ছুটে গিয়ে বিনোদিনীকে ধরলে, কিন্তু তার মতো জোয়ান ও একটি সামান্য স্ত্রীলোককে সামলাতে হিমশিম খেয়ে গেল। ভগ্নকুটি সাপের মতো বিনোদিনী কেবলই সোজা হয়ে উঠতে চায়। শ্বাসকষ্টের জন্য তার মুখ লাল হয়ে উঠেছে, নাক এবং ঠোঁটের ফাঁক দিয়ে ফেনা ভাঙছে। এর উপর আবার অসংলগ্ন প্রলাপ আরম্ভ হলো।
আমি যাব না, কিছুতেই যাব না। দেখি না কি করো তুমি, ভয় কি? এই যে এসেছি। কদমতলায় বাঁশি বাজছে, শ্যাম আমার বাজায় বাঁশি কদমতলায়। একটা একটা গান করো ভাই। ও ললিতা, কোথায় গেলি? যমুনাতে জল আনিতে যাব না লো সই, যমুনাতে। ওদিকে যাচ্ছিস কেন? আরে মোলো। এবার সত্যি সকলের ভয় হলো। রতনমণিও ওর কাছে দাঁড়িয়ে থাকতে সাহস করল না। আচমকা উল্টে গিয়ে তার কনুইটা ছিঁড়ে গেছে, চিনচিন করে জ্বলছে। অন্যমনস্কভাবে সেখানে হাত বুলোতে বুলোতে বিস্ফারিত চোখে বিনোদিনীকে দেখতে লাগলো। মনে হলো, সকলেরই মনে হলো, এ নিশ্চয়ই তেঁতুলতলার তারই কাজ, নইলে এ ভুলবকুনি কিসের? নদীর ঘাট থেকে গ্রামে ঢুকতেই তেঁতুল গাছটা, তারই তলা দিয়ে চলবার রাস্তা, ঘন পত্রবহুল বিশাল তেঁতুল গাছ। স্তরে স্তরে স্তবকে স্তবকে পাতা ধরেছে। নিচের স্তরে গাঢ় সবুজ পাতা, পরের স্তরে টিয়া সবুজ, তারপরের স্তরে আরও ফিকা। সজল মেঘের পটভূমিকা এই গাছটিকে দেখলে চোখ জুড়ায়। মেঘের ছায়ে বৃষ্টি ধোয়া পাতার বর্ণবৈচিত্র্য চোখে এবং মনে স্নিগ্ধতা আনে। কিন্তু এই বর্ণ সুষমার অন্তরালে যিনি থাকেন, তার মধ্যে মাধুর্যের চিহ্ন মাত্র নেই। তার রূপমাধুরী স্বচক্ষে কেউ দেখেনি, দেখার ইচ্ছাও কারো নেই। কেবল কেউ কেউ দেখেছে, চাঁদনি রাত্রে কে যেন একখানা ধপধপে সাদা কাপড় চাঁদের আলোয় শুকোতে দিয়েছে। এ প্রমাণ দেখার চেয়ে কম বড় প্রমাণ নয়। দুপুর রাত্রে তেঁতুল গাছে আর কে কাপড় শুকোতে দিতে পারে? এর চেয়ে বড় প্রমাণও অবশ্য আছে, কিন্তু সেই সমস্ত প্রত্যক্ষদর্শী কেউই এখন জীবিত নেই। গ্রামের যেসব অতি বৃদ্ধ এখনো জীবিত আছে, তারা তাদের ছেলেবেলার প্রত্যক্ষদর্শীদের নিজের মুখ থেকে শুনেছে সেসব কাহিনী। তাও কম প্রামাণ্য নয়। এ নাকি চোখেই দেখা গিয়েছে যে শীতকালের শেষে যখন ঝড় দেয়, তখন কে যেন তেঁতুল গাছ থেকে সশব্দে জটা নাড়া দিচ্ছে। আরও নাকি দেখা গিয়েছে যে অমাবস্যা রাত্রে তেঁতুল গাছ থেকে কার যেন দুটি দীর্ঘ শীর্ণ পা বেরিয়ে এসে ডোবার ওপারে বাঁশঝাড়গুলি নাড়া দিয়ে দিয়ে দোলাতে লাগলো। ওই ডোবার ধারে বহুকাল পূর্বে একঘর অধিকারী ব্রাহ্মণ বাস করতেন। এখনও তাদের পোড়া ভিটের চিহ্ন আছে। ডোবাটিকেও এখনো লোকে অধিকারীর ডোবা বলে। বাঁশগাছ দোলানোর দৃশ্য তারাই দেখেছিলেন। তার ফলে পটপট করে সব অংশে নিধন হলেন। তেঁতুল গাছে তার অস্তিত্ব সম্বন্ধে এ বড় কম আকারটা প্রমাণ নয়। অধিকারীদের বংশ যে নির্মূল হয়ে গিয়েছে, এ তো সবাই চোখেই দেখেছে। যদি তারা অমন দৃশ্য নাই দেখবেন, তবে অমন হবেই বা কেন? সেই থেকে কোনো মেয়ে সন্ধ্যার পর এ পথে একা হাঁটে না। যুবতী মেয়ে তো নয়ই। বিশেষ ভর সন্ধ্যাবেলাটাই নাকি অপদেবতার পক্ষে নরদেহ আশ্রয় করার প্রকৃষ্ট সময়। দিনরাত্রি সন্ধিক্ষণে নাকি ওদের শক্তি স্ফুরণ বেশি হয়। বিনোদিনীর ক্ষেত্রে সেই সুযোগ ওর মিলে গিয়েছে। তাছাড়া বিনোদিনীর অপরাধও তো বড় কম নয়। রতনমণি এখন স্পষ্ট মনে পড়ছে, বিনোদিনী নিশ্চয়ই ভুলে ভুলে নিজের অজ্ঞাতসারে এই অপরাধ করে ফেলেছে। কারণ ওখানে যে থুতু ফেলতে নেই, এ কথা একটা বালকও জানে। বিনোদিনী তো জানেই, কিন্তু ফেলেছে। আর আগুনে না জেনে হাত দিলে কি হাত পোড়ে না? আগুনের ধর্মই তো হাত পোড়ানো। কথাটা শুনে সকলেই গালে হাত দিলে। যারা ইতিপূর্বেই তেঁতুলতলার ইঙ্গিত করেছিল, তারা এক বাক্যে বললে, তখনই বলেছিলাম। রতনমণি আগেই অনেকটা সরে পড়েছিল, এখন একেবারে হাল ছেড়ে দিলে, যেন এতক্ষণ তার হাতেই বিনোদিনীর জীবনের ভার ছেড়ে দেওয়া হয়েছিল। হাত ঝেড়ে রতনমণি বললে, ওঝা ডাকো হারান্দা, এ রোগ মানুষের অসাধ্যি। অন্যান্য স্ত্রীলোকেরাও সেই কথারই প্রতিধ্বনি করলে। হারান ছুটল ওঝার কাছে। ভিতর থেকে বিতাড়িত হয়েও পুরুষবর্গ কিন্তু একেবারে চলে যায়নি। বাড়ির বাইরে কেউ সদর দরজার দাওয়ায়, কেউ রাস্তার উপরেই উবু হয়ে বসেছিল। অপেক্ষাকৃত উৎসাহী যারা, তারা আর বসেনি, পায়চারি করছিল। আর মাঝে মাঝে ভিতরে ছেলে পাঠিয়ে বিনোদিনীর সংবাদ নিচ্ছিল।
এর কিছুটা কারণ পল্লীগ্রামের আত্মীয়তা, কিছুটা কৌতূহল, আর কিছুটা বিনোদিনী নিজে। তার রূপের খ্যাতি অবশ্য বরাবরই আছে, কিন্তু নারীর প্রতি পুরুষের যে স্বাভাবিক মর্যাদা বোধ আছে তার জন্য কেউ কখনো তার দিকে চেয়ে থাকতে সাহস করেনি। কিন্তু উৎসাহী ছোকরা যারা, প্রথমত তাদের কারো কারো কানে এবং অবশেষে তাদের সকলেরই কানে বিনোদিনী তারাপদ সংবাদ পৌঁছে গেছে, তারপর থেকে বিনোদিনীর সম্বন্ধে যে পরিমাণে তাদের মর্যাদা বোধ এবং সংকোচ গিয়েছে কমে, সেই পরিমাণে লোভও গিয়েছে বেড়ে। অন্যান্য সকলকে নিয়ে তারাও বাইরে আসর জমিয়ে বসেছিল। প্রবীণের দল যখন বিনোদিনীর এই অসুস্থতার কারণ সম্বন্ধে উদ্বিগ্ন চিত্তে নানা প্রকার অনুমান করছিল, ছোকরারা তখন তাদের অজ্ঞতা দেখে পরস্পরের গা টেপাটেপি করে যথেষ্ট কৌতুক অনুভব করছিল। এই সমস্তই যে বিনোদিনীর ছলনা এবং ওই প্রকার স্ত্রীলোকদের স্বভাবসিদ্ধ ছলনা, এ বিষয়ে আর তাদের সংশয় ছিল না। তারা শুধু আরও নিবিড়ভাবে রসোপভোগ করবার জন্য তারাপদর অভাব অনুভব করছিল, আর অপেক্ষা করছিল এর শেষ পরিণতি কিভাবে হয় তাই দেখার জন্য। তারাপদর সন্ধানে তারা অনেককে পাঠিয়েছে পর্যন্ত, কিন্তু কেউ তার সন্ধান পায়নি। তারাপদর সঙ্গে এমনিতেই ওদের মিলমিশ কম, কথায় বার্তায়, আচার আচরণে, ব্যবহারে এদের সঙ্গে তারাপদ একটা ব্যবধান ঘটেছে। সে একটা বাধা, কিন্তু তার চেয়েও বেশি বাধা মাঠের এবং ঘরের কাজে এরা সমস্ত দিন ব্যস্ত থাকে। সন্ধ্যার পর সকলে মিলে মহেশ্বরের বৈঠকখানায় ঢোল বাজিয়ে গান গায়, এবং এদের গানে তারাপদর আগ্রহ না থাকায় সে সময়টা সে নিজের বাড়িতে বসে পড়া করে, নয়তো প্রবীণদের দলে বসে রামায়ণ মহাভারত পাঠ করে, কিংবা পাশ্চাত্যের উন্নত কৃষি পদ্ধতি কতটা এদেশে নিরাপদে ব্যবহার করে সুফল পাওয়া যেতে পারে সে সম্বন্ধে সকলের সঙ্গে আলোচনা করে। সেজন্য কম বয়সীদের মধ্যে দেখাশোনা কম। এবারে প্রচুর বর্ষার ফলে মশার প্রকোপ বেড়েছে। যারা রাস্তায় পায়চারি করছে তাদের গায়ে তবু ততটা বসছে না, কিন্তু বুড়োরা যারা দাওয়ায় বসে আছে তারা এরই মধ্যে অস্থির হয়ে উঠল। কিন্তু যেখানে বসবে সেখানেই তো এই অবস্থা। বিশেষ হারানের এই বিপদে তাকে একলা ফেলেই বা যায় কি করে, সেই ভেবে মশার দংশন সহ্য করতে লাগলো। রসিকপাল তার কাকা গয়ানাথের হাতে হুঁকোটা দিয়ে বললে, অসুখটা বড় সামান্য নয়, এই কথা বলে দিলাম। গয়ানাথেরও সে বিষয়ে সন্দেহ ছিল না, সে নিঃসন্দেহে ঘাড় নাড়লে। বৃন্দাবন যেন আকাশকে শুনিয়ে বললে, এ এক মন্দ নয়। সূর্যি ডুবুডুবু সময়ে চেতারলাল বাকুড়িখানা দেখতে যাবার সময়ে নদীর ঘাটে ওকে দেখে গেলাম, ফিরে এসে শুনি অসুখ। আশ্চর্য কাণ্ড, যা হোক। বৃন্দাবন কথার আর কোনো উত্তর দিলে না। সে এতক্ষণ ছিল না, বোধহয় চেতালার মাঠেই ছিল। এতক্ষণে এসে পৌঁছলো। আবার জিজ্ঞাসা করলে, কেমন আছে এখন? রসিক ঘাড় নেড়ে জানালে, ভালো না। বৃদ্ধ গয়ানাথ মাথা নিচু করে নিঃশব্দে বসেছিল। এতক্ষণে যেন একটা কঠিন অঙ্ক গণনা শেষ করে মাথা তুললে। সর্বদর্শী বিজ্ঞের মতো বিরলকে সে মাথাটা ঠুকে ঠুকে নেড়ে নেড়ে বললে, এ নিশ্চয়ই ওই তেঁতুল গাছের স্কন্ধ কাটার কাজ। নটবর আগ্রহে বললে, হ্যাঁ, তা হতে পারে। গয়ানাথ ওর সংশয় দেখে বিরক্ত হয়ে বললে, হতে পারে নয়, নিশ্চয়ই তাই। বলে ওই দেখে চুল পাকালাম, বছর 20 বয়স হলো। ঠিক এমনই সময় একটি ছোকরা প্রাচীরের নিচে উপবিষ্ট একটি ছোকরার পায়ে এমন করে সুড়সুড়ি দিয়েছে যে সে বেচারা অচম্বিতে সাপ বলে লাফিয়ে উঠে পরিবিত পর একেবারে গয়ানাথের ঘাড়ের উপর। বুড়ো মানুষ সে ধাক্কায় চিৎপাত হয়ে পড়ে গেল। হুঁকোটা ছিটকে গিয়ে লাগলো সম্মুখে দণ্ডায়মান বৃন্দাবনের নাকে, আর জ্বলন্ত কলকেটে গিয়ে পড়ল ডান পাশের রসিকের উপর তুবড়ির মতো আগুনের ফুলকি উড়িয়ে। সাপের ভয়ে যতগুলি প্রবীণ লোক হুমড়ি খেয়ে ওর ঘাড়ে পড়েছে, তারই মধ্যে গিয়ে পড়েছে রসিকও। সাপের হাত থেকে প্রাণ বাঁচাতে সেও এমনই ব্যস্ত যে আগুনের ছ্যাঁকাকে অন্তত তখন আর ভ্রুক্ষেপ নেই। জ্ঞান হলো ছোকরাদের চাপা হাসির শব্দে। বুঝল সমস্ত ব্যাপারটা রসিকতা। প্রবীণদের মধ্যে যারা রসিক তারা নিজেদের বাল্যকালের কথা ভেবে হেসে উঠল। হাসতে পারলে না গয়ানাথ। বেচারা বুড়ো মানুষ, ছোকরার ধাক্কায় তার চোট লেগেছে, তার উপর ভয় এত বেশি হয়েছিল যে বুকের স্পন্দন থেমে যাবার উপক্রম।
আর পারলে না রসিক। আগুনের ছ্যাঁকায় তার দেহের নানা স্থানে টোপ টোপ ফোস্কা পড়ে গিয়েছে, সেসব স্থান জ্বালা করছিল। বৃন্দাবন নাকে একবার হাত বুলিয়ে হুঁকো মাটি থেকে তুলে দাওয়ার নিচে ঠেস দিয়ে রাখলে। ছোকরাদের প্রায় সকলেই গয়নাথের সম্পর্কে নাতি হয়। রেগে থর থর করে কাঁপতে কাঁপতে বললে, শালারা, এটা ঠাট্টা মস্করার জায়গা পেয়েছ? বাড়ির ভেতরে মানুষ মরে আর ওদের এই সময় ফুর্তি বাড়ল। দূর করে দে শালাদের কান চেপে ধরে। রসিক একটা হাত উঁচিয়ে বললে, কে রে, কে এমন করলে? হারামজাদারা, আর মরবার জায়গা পেলে না? যে ছোকরা গয়নাথের ঘাড়ের উপর পড়েছিল সে ভয়ে ভয়ে বললে, এমন করে ওরা ভয় দেখালে? ভয় দেখালে? আর তুমি কচি খোঁকা অমনি ভয় পেয়ে আমার ঘাড়ের উপর এসে পড়লে। বেজনাথের এই ছেলেটা একটা অকাল কুষ্মাণ্ড হয়েছে। রাগে গয়নাথের বাক্যস্ফূর্তি হচ্ছিল না, আর রসিকপাল তার সামনে যাকে পায় তাকে এই মারে তো ওই মারে। এমন সময় হাঁপাতে হাঁপাতে তারাপদ এলো। কি হয়েছে, এখন কেমন আছে? গয়নাথ এবং রসিকের তখন উত্তর দেবার মতো অবস্থা নয়, তারা চুপ করে রইল। ছোকরারা তাকে দেখে উৎসাহিত হয়ে উঠল, কিন্তু মুরব্বীরা যেরকম তাদের উপর রেগে আছে তাতে এখন আর কোনো কথা বলতে তারা সাহস করলে না। নটবর উদাসভাবে বললে, ভালো নেই। তারাপদ অস্থিরভাবে বললে, ব্যাপারটা কি? বৃন্দাবন উদ্বিগ্নভাবে উত্তর দিলে, সন্ধেবেলায় নদীর ঘাট থেকে ফিরে এসে সেই যে অজ্ঞান হয়ে পড়ে গেছে, আর জ্ঞান হয়নি। তারাপদ সঙ্গে সঙ্গে বললে, ফিট? ওরকম অনেক রোগী আমি দেখেছি। একটু ব্লটিং পেপারের ধোঁয়া। আচ্ছা, ভেতরে কে কে আছে? তারাপদ ব্যস্তভাবে ভিতরে যাচ্ছিল। গয়নাথ গম্ভীরভাবে ডাকলে, ওহে ছোকরা। তারাপদ ফিরে দাঁড়ালো। শোনো। তারাপদ তার কাছে সরে এলো। গয়নাথ অনুনাসিক সুরে বললে, ও সব ফিটমিট নয়, বেলার ফেলার ধোঁয়ারও কাজ নয়, বুঝলে? তবে এত বড় সোজা ব্যাপারটা তারাপদ বুঝতে পারছে না দেখে গয়নাথ হতাশভাবে প্রথমে রসিকের এবং পরে তার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে নটবরের দিকে চাইলে। নটবর ছোট্ট করে শুধু বললে, ভূত। তারাপদ হো হো করে হেসে ফেললে, বললে, ভূত আবার কি? গয়নাথ আবার চটে উঠল, মুখ ভেঙচে বললে, ভূত জানো না? চাষার ছেলে কলেজে পড়লে যা হয় তাই। গয়নাথের ক্রোধ দেখে তারাপদ যথেষ্ট কৌতুক বোধ করলে। আঙুল নেড়ে বললে, ঠাকুরদা, ওসব ভাঁওতা আর একালে চলছে না। তোমাদের কালে যা চলেছে তা চলেছে, একালে ভূতের ওষুধ বেরিয়েছে। হ্যাঁ, বেরিয়েছে? দেখবে চলো না, 1 মিনিটে ভূত ছাড়িয়ে দিচ্ছি। গয়নাথ মুখ ভেঙচে বললে, খুব বাহাদুর। কে? ও হারান নাকি? ওঝা আনলে নাকি? বেশ 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 বেশ। হারান খিড়কির সোজা পথ ধরে ওঝা ডাকতে গিয়েছিল। সদর দিয়ে ফিরল। জিজ্ঞাসা করলে, এখন কেমন আছে? এমন সময় তারাপদর বোন এসে খবর দিলে, বৌদি উঠে বসেছে। সকলে সমস্বরে বললে, বসেছে? হ্যাঁ, ঝিম হয়ে খানিকক্ষণ পড়েছিল। যেমন রতন দিদি ডাকলে অমনি উঠে এতগুলো লোক দেখে মাথায় ঘোমটা দিয়ে পিছন ফিরে বসল। ব্যগ্র কণ্ঠে হারান জিজ্ঞাসা করলে, এখনো বসে আছে? জিভে একটা টাকান দিয়ে তারাপদর বোন বললে, বসে থাকবার জ্বালা, হাবলবেনিকে খেতে দিতে গেল। তারাপদ হেসে বললে, আমি বললাম। গয়না তাকে একটা ধমক দিয়ে বললে, তুমি থামো ছোকরা, যা বোঝো সোঝো না। গয়নাথ কথাটা শেষ করলে না, কিন্তু উপস্থিত সকলেই যেন তার অসমাপ্ত কথাটা বুঝলে। বুঝে সকলেই খুব চিন্তিতভাবে মাথাগুলো নাড়তে লাগলে। উপর্যুপরি কয়েক বৎসর অজন্মার পর এবারের ফসল দেখে মানুষের মনে আনন্দ আর ধরে না। গ্রামে আর চাষিদের মন বসে না।
সকাল নেই, সন্ধ্যা নেই, সবাই কেবল মাঠে মাঠে ঘুরছে। সুবিস্তীর্ণ মাঠের যেদিকে দৃষ্টি দেওয়া যায় সর্বত্র গাঢ় সবুজ ধান লকলক করছে। আউশের শীষগুলির যেন আর নেচে নেচে আশ মিটছে না। বহু মানুষের গানে ও কোলাহলে, জল নিকাশের একটানা গুরুগম্ভীর শব্দে, ধান গাছের মরমে সারা মাঠে যেন কিসের একটা সমারোহ চলছে। ছেলে ছোকরাদের তো কথাই নেই। গয়ানাথকে পর্যন্ত স্বীকার করতে হলো এমন আউশ ধান তার জ্ঞানে সে দেখেনি। এক একটি ধানের গোছ এত মোটা হয়েছে যে মুঠোই পাওয়া যায় না, আর মানুষ সমান উঁচু। লোকে অবাক হয়ে গেলে দেবতার অনুগ্রহ দেখে। গয়ানাথ বললে, ভগবান যখন দেন ছপ্পর ফুরেই দেন। যে সময় যেটি দরকার ঠিক সেই সময় সেটি যেন আপনা থেকেই হতে লাগলো। বৃষ্টির সময় বৃষ্টি, রোদের সময় রোদ। এই সময় কিছুদিন খুব কড়া রোদের দরকার ছিল, তেমনি চনমনে রোদ আরম্ভ হলো। দুদিন মাঠে ঘুরে চাষিদের দেহের বর্ণ দগ্ধ সবের মতো হয়ে গেল। জমির জলে প্রথম প্রথম বুদবুদ কাটতে আরম্ভ হলো। আলের পাশ দিয়ে যেতে গেলে কেমন একরকম উগ্র গন্ধ ওঠে, আর তার সঙ্গে একটা উত্তাপ। দেখতে দেখতে জল গিয়ে জমির তলায় ঠেকল। একদিন এমনি রোদ করলে 1-2 আঙুল জলও যাবে মরে। ঘিয়ে রঙের মাটিতে চুলের মতো সরু সরু ফাট ফাটবে। তখন চাই ভালো এক পশলা বৃষ্টি। তা হলে যে আমন ধান হবে তা এ অঞ্চলে কেউ কখনো চোখেও দেখেনি। বিঘে ভুঁইয়ে 25 মনের তো কম নয়, 1 বছরে 2 বছরের ধান। এই আশায় এতদিনের নিরানন্দ গ্রামে যেন উৎসব আরম্ভ হয়ে গেল। অবশ্য কেবল বাক্যের এবং হাস্যের উৎসব, তার বেশি আর কারো সাধ্য নেই। মহেশ্বরের বৈঠকখানায় আড্ডা যেন জমজমাট হয়ে উঠল। শীর্ণ আড্ডার কলেবর দিন দিন স্ফীত হতে লাগলো। এ পাড়া ও পাড়া হতেও ছোকরারা এসে জমতে লাগলো। মহেশ্বরের বৈঠকখানা 2 কুঠুরি চালা ঘর, পিছনটা গোয়াল আর সামনেটা বৈঠকখানা। একটিও জানলা না থাকায় এই গরমে ঘরের ভিতরে বসা অসম্ভব। বাইরে দাওয়ায় বসে। এতদিন অবশ্য সেই সংকীর্ণ দাওয়াতেই কুলোতো। গায়ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে এখন আর সংকুলন হলো না। যারা আসল গায়ক তারা উপরে বসে, দোহারা নিচে। এতদিনে শুধু একখানা ঢোলই ছিল বাদ্যের উপকরণ। সম্প্রতি ওপারের ছোকরারা তার সঙ্গে একটা গাবগুবাগুব যোগ করেছে। এতেই বাড়ি ভেঙে পড়বার উপক্রম। গোয়ালের গরুগুলি আগে প্রায় দড়ি ছিঁড়ত, এখন আর ছেড়ে না। সঙ্গীত শ্রবণে অনেক পরিমাণে অভ্যস্ত হয়ে গেছে। তবু অন্যমনস্ক থাকলে প্রথম গানের ঝোঁকে আচমকা চমকে চিৎকার করে ওঠে। ওদের গানের পুঁজি বেশি নয়, কিন্তু তাতে কোনো অসুবিধা হয় না। একখানা গান 1-1 ঘন্টা চলে, যতক্ষণ না হাবিয়ে ক্লান্ত হয়ে পড়ে। এক চিলিম তামাক খেয়ে একটু বিশ্রাম করে আবার পরবর্তী গান আরম্ভ হয়। একখানা গান ওদের সবার সবচেয়ে প্রিয়, রোজ সেইটে দিয়ে মজলিস আরম্ভ হয়। জনৈক জামাতার সম্বন্ধে গান। এত জনপ্রিয় হওয়ার একটা কারণেই যে গ্রামেরই জামাই, সকলেই তাকে চেনে। গ্রামের ছোকরাদের চিরপ্রথা মতো একদিন না খাওয়ানোই তার উপর চোটে গত চৈত্র মাসে বোলানের সময় তার নামে গানখানা বেঁধে গাওয়া হয়েছিল। এখনো হয়, ফলে আবাল বৃদ্ধ বনিতা সকলের কণ্ঠস্থ হয়ে গেছে। গানখানা এইরূপ: দেখি নাই দেখি নাই, এমন তো জামাই কোথাও দেখি নাই। নরহরি নাম গো, কদমতলা গেরাম গো, মাথাতে তার একটি গাছি চুল নাই। দেখি নাই দেখি নাই। আরও তো ভাই জামাই আছে, কেউ লাগে কি এর কাছে? যেমন কণ্ঠ স্বর্গ, পেতনি বলে স্বর্গ, ছেলের লাগে ডর্গ, কেন তুই হলি এমন টেকি ভাই? এমন তো জামাই কোথাও দেখি নাই। আরও খানিকটা আছে। এর রচয়িতা মহেশ্বর নিজে, সে নিম্ন প্রাথমিক পাশ। গানের শেষে ভনিতা আছে। যতগুলো বোলান বললাম, আরও বলতে পারি, ওস্তাদের নাম মহেশ্বর, কমলপুরে বাড়ি। সেদিনও সন্ধ্যার কিছু পরে ওদের নৃত্য গীত বাদ্য পুরো দমে আরম্ভ হয়েছে। একে ভদ্রের পচা গুমোট, তার উপর গুমোট যেন আরও বেড়েছে। আর তেমনি মশা। একটু পরে পশ্চিমের মেঘে গুড়গুড় ডাক আরম্ভ হলো, কিন্তু সে ডাক ওদের কানে পৌঁছলো কিনা কে জানে, হয়তো ঢোলের শব্দের মধ্যে ডুবে গেল।
আর একটু পরে আরম্ভ হলো ঝমঝম বৃষ্টি। সে কি বৃষ্টি! 3 ঘন্টা সমানে নামলো, তবু বিরাম নেই। একেই তো এবার পুকুর পুষ্করিণী সব কানায় কানায় টলমল করছিল। এই বৃষ্টির চাপে সমস্ত ছাপিয়ে দুম দুম করে নালা দিয়ে জল নামতে লাগলো। নৃত্য গীত বাদ্য বন্ধ হয়ে গেল। সবাই ছুটতে ছুটতে বাড়ি গিয়ে একখানা করে মাথালি আর একখানা করে আলো নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়ল। পাউসের মাছ। এবারে বৃষ্টি হওয়ার জন্য সকলেই নিজের নিজের পুকুরে মাছের পোনা ফেলেছিল। সমস্ত মাছ বেরিয়ে পড়ল নালায়, ডহরে, রাস্তায়। স্রোতের বিরুদ্ধে উজান হয়ে বয়ে চলতে লাগলো অজস্র রুই, কাতলা, মৃগেলের পোনা, ছোট বড় কই, মাগুর, ন্যাটা, পুঁটি, রায়, খয়রা, ট্যাংরা, দলে দলে, ঝাঁকে ঝাঁকে। নালায়, খালে যেখানে জল বেশি সেখানে লোকে জাল পেতে বসে রইল। যেখানে ছিপছিপে জল সেখানে তারও হাঙ্গাম নেই, শুধু একটা আলো নিয়ে বসে থাকলেই হলো। মাছগুলো শিরশির করে চলেছে, চেপে ধরে কেউ খড়ুই, কেউ বালতি, কেউ বা একটা ঘটির মধ্যে বিনায় আসে পুড়তে লাগলো। আর যাদের নিজেদের পুকুর আছে তারা সদল বলে ঝুড়ি, কোদাল নিয়ে চলল পুকুরের মোহনা বাঁধতে। কিন্তু এই বর্ষণের মুখে মোহনা বাঁধা বড় সহজ কাজ নয়। জলের জোটপাট আছে, তারা কোনো রকমে খানিকটা বাঁধ দিয়ে সরকাঠির বাঁধ পুঁতে দিয়ে সারা রাত সেখানে দাঁড়িয়ে রইল। নইলে কেউ বদমাশি করে বার তুলে দিতে পারে। বারের এই সুবিধে যে তার ফাঁক দিয়ে জল বেশ বেরিয়ে যাবে, কিন্তু মাছ পালাতে পারবে না। অল্পক্ষণে লোকের মাছ ধরার আশ মিটে গেল। প্রথমত প্রত্যেকে এত মাছ পেল যে 3-4 দিনে আর কাউকে মাছ কিনতে হবে না। লোভের বশে তারপরেও যদি কেউ ধরত, এই বৃষ্টিতে সে লোভ সকলকেই সংবরণ করতে হলো। তারা সবাই উল্লাসে চিৎকার করতে করতে গৃহে ফিরে গেল। সেই ঘনান্ধকার রাত্রে মশিলিপ্ত মাঠের স্থানে স্থানে জ্বলতে লাগলো 2টি করে আলো। বৃষ্টিতে ঝাপসা। ফিরতে পারল না কেবল পুকুরওয়ালার দল। সমস্ত রাত সেই ঘন বর্ষণ আর বজ্রপাতের মধ্যে তারা পাহারা দিতে লাগলো পুকুরের মাছগুলি। জলের চাপে এখানকার মোহনা আটকায় তো ওখানটা ভাঙে, ওখানটা আটকায় তো এখানটা ভাঙে। এই যে কি দুরন্ত প্রয়াস, বাইরে থেকে বোঝা যাবে না। সূচের মতো তীক্ষ্ণ বারিধারা সর্বাঙ্গে বিঁধছে। এক টুকরো মাথালি আর কতটা রক্ষা করবে? ঝড়ের ঝাপটায় তারা একবার গিয়ে পড়ছে পুকুরের জলে, একবার জমিতে। থেকে থেকে বাজ পড়ছে কর শব্দে, বিদ্যুৎ চমকাচ্ছে চোখ ধাঁধিয়ে। হিলে হিলে হাওয়ায় হাড়ের ভিতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। আর আছে সাপ। বৃষ্টিতে ক্রমে ক্রমে চারিদিক জলমগ্ন হচ্ছে, আর গুচ্ছে গুচ্ছে সাপ এসে উঁচু পাড়গুলিতে আশ্রয় নিচ্ছে। আলো আছে তাই রক্ষা। সবচেয়ে মজা হয়েছে ঢোঁড়া সাপগুলির। তারা সব মোহনার আনাচে কানাচে মাছ পালাবার রাস্তায় উঁত পেতে বসে আছে। মাছ যাচ্ছে আর টুপ টুপ করে ধরে পেটের মধ্যে চালিয়ে দিচ্ছে। এই বৃষ্টিতে তাদেরই ভুরি ভোজনের ব্যবস্থা হয়েছে ভালো। মাঝে মাঝে নগদ বিদায় স্বরূপ 2-4 ঘা লাঠিও যে মিলছে না তা নয়। কত সাপের কোমর ভেঙে যাচ্ছে, কেউ বা একেবারেই যাচ্ছে মরে। তবু আবার আসছে ভাঙা কোমর নিয়ে। কি করবে? পেটের জ্বালা বড় জ্বালা। মানুষই পেটের তাগিদে লজ্জা, সম্ভ্রম, ভয় বিসর্জন দেয়। ওরা তো তুচ্ছ সরীসৃপ। রাত্রি 12টার সময় বৃষ্টি একটু ধরল, কিন্তু একেবারে থামল না। ফিসফিস বর্ষণ চলতে লাগলো। হারানের একটিমাত্র পুকুর, বাড়ির পিছনের ডোবাটি। একটিমাত্র পুকুর বটে, কিন্তু 16 আনা একা তারই, অংশীদার নেই। এতদিন ধরেই একাধিপত্যের সুযোগই সে ভোগ করে আসছিল। আজ এই প্রবল ধারা বর্ষণের মধ্যেই প্রথম তার মনে হলো একজন অংশীদার থাকলে ভালো হতো, একজন সাহায্যকারী, কিংবা যদি হাবল ছোড়াটা সাবালক হতো। ডোবার দুদিকে 2টো মোহনা আটকানো একা তার পক্ষে বড় কষ্টকর হচ্ছে। অবশ্য বিনোদিনী আছে, মাথায় একটা তালপাতার টোকা, আলুলায়িত কুন্তলের মতো নিতম্ব পর্যন্ত ঝুলছে। পরনের কাপড় গায়ের সঙ্গে গিয়েছে ভাঁজে লেপটে। একে অন্ধকার সুনির্জন রাত্রি, তাতে সমস্ত মন মৎস্যরক্ষায় নিযুক্ত। সর্বাঙ্গে ভালো করে কাপড়খানি জড়াবার আবশ্যকও বোধ করেনি, সে খেয়ালও হয়নি। এই দুর্যোগে সেই হারানের একমাত্র দোসর। হাবলমেনি ঘরের মধ্যে একটা নিরাপদ কোণে চটমুড়ি দিয়ে অঘরে ঘুমোচ্ছে। অবশ্য দোসর হবার শক্তি বিনোদিনীর নেই।
তবু হারানের সঙ্গে তো একজন আছে। যেখানে সে যাচ্ছে তার পিছনে আলো নিয়ে বিনোদিনী ছুটতে ছুটতে যাচ্ছে। তো কখনো কোদালটা এনে দিচ্ছে, কখনো ঝুড়িটা। কথা বলার কারো সময় নেই, স্থান এবং কাল কথা বলার অনুকূলও নয়। মোহনার ধারে হারান ছপাছপ মাটি কোপাচ্ছে, আর বৃষ্টি ধারা সিক্ত কোষ্ঠী পাথরের মতো দেহ হারিকেনের আলোয় চিকমিক করছে। পেশিগুলো খাঁজে খাঁজে ফুলে ফুলে উঠছে। সেই তরল অন্ধকারে এই ঘন কৃষ্ণ কঠিন মূর্তি ঘুরছিল, ফিরছিল, উঠছিল, বসছিল। মনে হচ্ছিল যেন মানুষের রক্ত মাংসের দেহ নয়, যেন কোনো নিপুণ ভাস্কর্যের হাতে কোঁদা কোষ্ঠী পাথরের মূর্তি। হারানের দেহে খুঁত আছে অনেক। তার চোখ জবা ফুলের মতো লাল, গোল গোল, ঠোঁট পুরু, হাঁ মুখ বড়। কিন্তু এই অন্ধকারে সেসব বিনোদিনীর চোখে পড়ছে না, পড়ছে কেবল তার পেশিবহুল বলিষ্ঠ দেহের কাঠামো। বার্ধক্যের বহু রেখাঙ্কিত মুখ নয়, মাথার কাঁচা পাকা চুল নয়, মুখের খোঁচা খোঁচা দাড়ি নয়, কিচ্ছু নয়। বিনোদিনীর মনে হলো, কে বলে তার স্বামীকে কালো? এমন বলিষ্ঠ দেহ, এমন নিখুঁত করণ কার আছে? দক্ষিণ পশ্চিম কোণের মোহনা বাঁধিয়ে হারান আবার উত্তর পশ্চিম কোণের মোহনায় ফিরে এলো। বৃষ্টি তখন ধরে এসেছে। সে অনেকটা নিশ্চিন্ত হয়ে জলের ধারে এসে দাঁড়ালো, তার পিছু পিছু বিনোদিনী। এমনি করে হারানের পিছু পিছু ঘুরতে তার বড় ভালো লাগছিল। দিনের বেলা হলে পারত না, চাঁদনি রাত্রি হলেও না। দুর্যোগময়ী রাত্রি অভাবিত রূপে বয়ে এনেছে চরম ক্ষতির সঙ্গে পরম সঞ্চয়। এই ঘন ঘটাচ্ছন্ন দুর্যোগকেও তার রমণীয় বোধ হল। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তার ফিস ফিস শব্দের সঙ্গে পাতার মর্মর্ধ্বনি মিশে একটি চমৎকার ঐকতানের সৃষ্টি হয়েছে। হাওয়ার দোলায় ডোবার জলে ঢেউগুলো এসে ধারে আছড়ে পড়ছে ছলাৎছল। হারান হাত পা ধুয়ে এতক্ষণ পরে পিছন ফিরে বিনোদিনীর দিকে চাইবার অবকাশ পেল। হারিকেনের আলো এসে পড়েছে ওর তৃতীয়ার চন্দ্রলেখার মতো ক্ষীণ ললাট পটে, ওর সিক্ত বসনাবৃত দেহের স্থানে স্থানে। বিন্দু বিন্দু জলকণা ললাটে এঁকেছে অলকা তিলকা। ওর রসভার সমৃদ্ধ পরিপুষ্ট তনুদেহ এই আলো অন্ধকারে আশ্চর্য রহস্যময় হয়ে উঠেছে। তার কিছু দেখা যায়, কিছু বোঝা যায়। হারানোর রহস্যময় মুখের দিকে চাইলে সে ছিল নিচুতে দাঁড়িয়ে জলের ধারে, আর বিনোদিনী পাড়ের উপর উঁচু জায়গায়। তাই দুজনের মাথা হয়েছে সমান সমান, ঠিক সেই শুভ দৃষ্টির সময় উত্তোলিত পিঁড়িতে বসে যেমন হয়েছিল। জীবনে এই দ্বিতীয়বার দুজনের সমান সমান হলো। হারানকে এই দ্বিতীয়বার ওর দিকে মাথা তুলে চাইতে হলো। সে দৃষ্টিতে বিনোদিনীর দীর্ঘ আঁখি পল্লব লজ্জাবতী লতার মতো বুঝে এলো। হারানের মস্তিষ্কের মধ্যে কেমন যেন কুয়াশার সৃষ্টি হলো। সে ধীরে ধীরে উঠে এসে ওর কাঁধের উপর একখানা হাত রাখলে। কি যেন সে বলতে চাইলে, পারলে না। আঙুলের প্রান্ত দিয়ে ওর অনাবৃত বাহুতে মৃদু মৃদু হাত বোলালে, তারপর ওর মাথা থেকে তালপাতার টোকাটি খুলে নিলে। বিনোদিনী ওর মাথালির নিচে সরে এলো, মৃদু হেসে বললে, চুল ভিজে যাচ্ছে যে। হারানো হাসলে, কেমন একটা অসুস্থ হাসি। আবার ওর মাথার টোকাটি পরিয়ে দিলে, বললে, ঘরে যা, হাবলমিনি একলা আছে। তুমি? একটু ইতস্তত করে হারান বললে, চল আমিও যাই। হারান কোদালটা কাঁধে তুলে নিলে, এক হাতে ঝুড়ি আর এক হাতে লাঠি। আলো নিয়ে আগে আগে চলল বিনোদিনী, পিছনে হারান। কিন্তু তার আগে আগে আসতে বিনোদিনীর বুকের ভিতরটা কি যেন একটা ভয়ে, কেমন একটা উৎকণ্ঠিত আনন্দে দুরু দুরু করছিল। তার কেবলই মনে হচ্ছিল ওর জ্বলন্ত বুভুক্ষ দৃষ্টি তার সিক্ত বসন দেহের সর্বত্র বিচরণ করছে। আবার বৃষ্টি আরম্ভ হলো ভোরের দিকে। রাত্রের মতো তেমনি মুষলধারে বৃষ্টি। বেলা 12টার আগে আর থামল না। সেই জল মোহনা ভেঙে দুম দুম শব্দে গিয়ে পড়ল ধানের জমিতে। মাঠ জলে একাকার হয়ে গেল। আউশ ধানের কচি কচি শীষগুলো সবে উঠেছে। ঝড়ের ঝাপটায় সেগুলো জমিতে শুয়ে পড়ল। যেরকম ধান গত 30-32 বছরের মধ্যে দেখা যায়নি, এক দিনের জলে তার অন্ত্যেষ্টি সম্পন্ন হল।
যার ফুল ধরেছে তার ফুলগুলো গেল নিঃশেষে ঝরে, যার শীষ ধরেছে সলিল সমাধির পরে তাতে আর শস্য হবার কোনো সম্ভাবনাই রইল না। কেউ থালা ঘটি বাটি বন্ধক দিয়ে ধান কিনে, কেউ বা আগামী মাঘ মাসে 1.5 গুণ হারে ফিরিয়ে দেবার করারে ধান বাড়ি নিয়ে কি কষ্টে যে এই কটা মাস চালিয়েছে তার বর্ণনা চলে না। এত দুঃখেও এইটুকু সান্ত্বনা ছিল যে আশ্বিনের মাঝামাঝি আউশ উঠলে আর ভাবনা থাকবে না। তাতে কোনো রকমে 2 মাস চালাতে পারলে অগ্রহায়ণের 8-9 তারিখে লঘু ধান উঠবে। নিদারুণ অন্ন চিন্তাটা কমবে, কিন্তু ভগবান বিরূপ। 15-16 আনা জমির আউশের সমস্ত আশায় নিঃশেষ হয়ে গেল। কিন্তু মানুষে মাথায় হাত দিয়ে বসে ভাববারও সময় পেল না। বর্ষণের জল তো আছেই, তার উপর মোড়ল পুকুরের মোহনা ছাপিয়ে সেই জল হুর হুর করে ঢুকল গ্রামের মধ্যে। এছাড়া জল বার হবার কোনো পথও নেই। মোড়ল পুকুরের মোহনা থেকে একটা গলিপথে বড় রাস্তা, তারপরে বাঁদিকে একটা নালা গিয়েছে। সেই নালা গ্রামের কোল ঘেঁষে ঘেঁষে এঁকে বেঁকে অনেক দূর ঘুরে ডহরে পড়েছে। এইটাই গ্রামের জল নিকাশের রাস্তা। কিন্তু নালার দুপাশের অধিবাসীদের দীর্ঘদিনের চেষ্টায় একটু একটু করে বর্তমানে সেটা এমন সংকীর্ণ হয়ে গিয়েছে যে প্রচুর জল নিকাশের পক্ষে তা যথেষ্ট নয়। সুতরাং মোড়ল পুকুরের জল কিছু চলল নালা বেয়ে, আর কিছু প্রবল বেগে গ্রামের মাঝামাঝি বড় রাস্তা দিয়ে। বেলা 9টার মধ্যে সদর রাস্তায় 1 কোমর জল দাঁড়ালো। সেখান থেকে প্রবেশ করল দুধারের প্রত্যেক বাড়ির উঠোনে। জল ক্রমেই বাড়তে লাগলো। প্রথমে সামান্য একটু, তারপরে পায়ের গোছ পর্যন্ত, অবশেষে 1 হাঁটু। জল সমস্ত উঠোনটিকে গ্রাস করে ফেলল, দাওয়া ডুবু ডুবু। আরও যদি বাড়ে, লোকের ঘরের ভিতরে ঢুকবে। লোকে গালে হাত দিয়ে যথাযোগ্য সমারোহে যে আউশের জন্য শোক করবে তারও অবসর নেই। খাওয়ার ভাগ্যে যা হবার তা হবে। এদিকে বাড়ি পরো পরো। কয়েকখানা প্রাচীর ইতিমধ্যেই পড়ে গেল, আরো কতগুলো পড়বার ভয় দেখাতে লাগলো। অতখানি জলের মধ্যে মাটির প্রাচীর কতক্ষণ টিকবে? দুপুর গড়িয়ে বিকেল এলো, বৃষ্টি থেমে গেল। রাস্তার জল কমার কোনো লক্ষণই দেখা গেল না, বরং বেড়েই চলল। জানা গেল দক্ষিণের মাঠ থেকে দুমদুম শব্দে জল নামছে। এই জল ডহরের নালাকে এমন ব্যস্ত রেখেছে যে এ গ্রামের জল বার হবার কোনো পথই পাচ্ছে না, বরং উল্টে পিছনের দিকে ঠেলে দিচ্ছে। জল বৃদ্ধির কারণ তাই। ফল এই হলো যে সমস্ত দিন রাত্রি গৃহপতনের দুমদাম শব্দ থেকে থেকে গ্রামকে সচকিত করতে লাগলো। আর মানুষের দুঃখ দুর্দশার তো কথাই নেই। রসিকপালের স্ত্রী রান্না বাড়া প্রায় শেষ হয়ে এলো। এমন সময় তার রান্নাঘরখানি সশব্দে পড়ল, কতক রাস্তার দিকে, কতক বাড়ির ভিতরে। রসিকপালের স্ত্রী ছুটে বেরিয়ে এসে প্রাণ রক্ষা করলে। নিজে প্রাণে প্রাণে রক্ষা পাওয়ায় প্রথমটা সে খুশি হয়ে উঠল, কিন্তু তারপরেই চিৎকারে এবং কান্নায় পাড়া মাথায় তুললে। সমস্ত পরিবারের মুখের আহার নষ্ট হয়েছে। একটু পরে ছেলেরা যখন ক্ষুধায় কাঁদতে থাকবে, কি তাদের মুখে দেবে? এই গৃহেরই অপরার্ধ ভাড়ার ঘর। চাল ডাল নুন তেল মুড়ি গুড় সবই সেখানেই থাকে। সবই এখন মাটির নিচে চাপা পড়েছে। ঘরে একটি দানা নেই যা দিয়ে অন্তত ছোট ছেলে মেয়েদের ক্ষুণ্ণিবৃত্তি করতে পারে। হারানের গোয়াল ঘরখানি পড়ে গেল। দৈবানুগ্রহে গরু বাছুরগুলি রক্ষা পেয়েছে বটে, কিন্তু অতঃপর কোথায় যে তাদের আশ্রয় দেবে সেই এক চিন্তার বিষয় হয়ে উঠল। তার রান্নাঘরখানির অবস্থাও ভালো নয়। চালের ফুটো দিয়ে বহু স্থানে দেওয়াল বেয়ে জল পড়ছে। যদি আর বৃষ্টি না হয় তাহলে এ যাত্রা রক্ষা পেয়ে যেতে পারে বটে, কিন্তু বৃষ্টি যে আর হবে না মেঘের অবস্থা দেখে কে সে কথা জোর দিয়ে বলতে পারে? হারান এইসব কথা ভাববে না মাঠের কথা ভাববে? যেরকম ভাসান মাঠে হয়ে গেল তাতে কিছু জল কেটে বার করে দিতেই হবে। তারপরে আলগুলো বাঁধতে হবে। ভাসানের জলে একটি আলও আস্ত থাকবে না। আউশের যা হলো সে তো ভালোই হলো, এখন আমনগুলো বাঁচলে তো হয়। হারান সমস্ত দিন একবার ঘর একবার মাঠ করতে লাগলো। বিনোদিনীর মাথার দিব্য সত্ত্বেও একদানা মুড়ি দাঁতে কাটবার অবকাশ পেল না। যখন 4টে তখন একেবারে স্নান সেরে বাড়ি ফিরে যেন একেবারে এলিয়ে পড়ল। সমস্ত দিনের ছোটাছুটি গুরু পরিশ্রম আর উদ্বেগে তার যেন আর দাঁড়াবার শক্তি রইল না। বিনোদিনী ভাত বেড়ে দিলে।
হারান যেন রাক্ষসে ক্ষুধা নিয়ে সেগুলো গোগ্রাসে গিলতে লাগল নিঃশব্দে। ওর মাথা তখনও ভিজে ছিল, টপটপ করে জল পড়ছিল। বিনোদিনী নিজের আঁচল দিয়ে ওর ভিজে মাথা মুছিয়ে দিলে। সে স্নেহের স্পর্শে ওর তপ্ত মন অনেকখানি শীতল হল। বললে, আউশের কাজ তো শেষ হয়ে গেল। বিনোদিনীও একটা দীর্ঘশ্বাস ফেললে। বললে, দেবতা যে দিয়ে এমন নিরাশ করবে কেউ ভাবেনি। হারান মাথা নেড়ে বললে, আমি জানতাম, এমন আউশ আমার জ্ঞানে কখনো দেখিনি। এ কি আর ঘরে আসে? বিনোদিনী চুপ করে রইল। হারান বললে, আবার দুটো ধানের জন্য কার যে পায়ে তেল দেব তাই ভাবছি। ভেবেছিলাম। বিনোদিনী বললে, এই 3টে তো মাস, তারপরে? হারান এত দুঃখেও হেসে ফেললে। বললে, তুই তাই মনে করিস বুঝি? ডাকপুরুষে বলেছে, আউশ দেখে হেঁত বোঝো। যা আউশের হলো আমনেরও তাই হবে, দেখিস। ডাকপুরুষের কথায় বিনোদিনী মুখ ঝামটা দিলে। বললে, ডাকপুরুষ অমন কত বলে। এবারেও তো বৃষ্টি হবে না বলেছিলে, কি হলো? যা হোক না কেন, বৃষ্টি হলে হলো কি তা দেখ। হারান বিজ্ঞের মতো মাথা নাড়লে। বাবা, বলে ডাকপুরুষের বচন, ও কি মিথ্যে হবার জো আছে? বিনোদিনী সে কথার উত্তর না দিয়ে বললে, আর 2টি ভাত দি। মাছের টকার আছে? আছে বই কি। তবে দে আর 2টিখানি। খুব মাছটা লোকে খেয়ে নিলে যা হোক। বিনোদিনী হারানের পাতে আর 1 মুঠো ভাত আর মাছের টক দিলে। হারান টকে একটা টাকনা দিয়ে বললে, টকটা বেশ রেঁধেছিস, খাসা হয়েছে। বিনোদিনী বিনয় মুখ নিচু করলে। হারান রসিকতা করে বললে, আর যা হোক, তুই রাঁধিস কিন্তু বেশ ভালো। বিনোদিনী হেসে বললে, থাক। উত্তরে হারান কি একটা বলতে যাচ্ছিল, এমন সময় রাখাল হাঁপাতে হাঁপাতে এসে সংবাদ দিলে, তার কাপাসতলার কাঁচির আল ভেঙে দিয়েছে। কে? রসিক পাল। হারান 2 গ্রাস পাতের ভাত শেষ করে লাফিয়ে নিচে নামল। তার এই কাপাসতলার কাঁচি জমিতে আউশ আছে। জমির জল মরে রসিক পালের জমির ওপর দিয়ে, সেখানেও সে আউশ দিয়েছে। দুপুরবেলায় হারান তার জমির জল কেটে দিয়ে এসেছিল। অবশ্য যে বৃষ্টি হয়েছে তাতে আউশের আশা বিশেষ নেই, কিন্তু মানুষের মন থেকে আশা তো অত সহজে যায় না। যদি কিছু বাঁচে এই ভরসায় সে জল কেটে দিয়ে এসেছিল। রসিক ভেবেছে, হারানের জমির জলও যদি তার জমির উপর দিয়ে যায় তাহলে তার জমির জল মরতে বহু দেরি হবে। এই কথা ভেবে সে হারানের জমির জল বন্ধ করে দিয়েছে। এতে হারানের জমির যথেষ্ট ক্ষতি হবে। ধানের যা হবার তা তো হয়েইছে। জল যদি বন্ধ থাকে তাহলে খড়গুলো পর্যন্ত পচে যাবে, গরুতে মুখে দেবে না। সমস্ত দিন না খেয়ে মাঠে মাঠে ঘুরে এবং সংসারের নানা দুশ্চিন্তায় তার মেজাজ এমনিতেই খারাপ হয়েছিল। রাখালটার কথা শুনে তার ব্রহ্মরন্ধ্র পর্যন্ত জ্বলে উঠল। হারান রসিকের উদ্দেশ্যে একটা অকথ্য গালাগালি দিয়ে একখানা পাকা বাঁশের হাত লাঠি আর একটা কোদাল নিয়ে বেরুল। ওকে লাঠি নিতে দেখে বিনোদিনীর আত্মা পুরো শুকিয়ে যায়। হাতে লাঠি থাকলে ও না করতে পারে এমন কাজ নেই। এমনিতে হারান সদাশিব লোক, মন ভালো থাকলে তাকে কেউ 2 ঘা মেরে গেলেও একটি কথাও কইবে না, কিন্তু রাখলে আর ওর জ্ঞান থাকে না। তার পিতৃপুরুষের ডাকাতির রক্ত একেবারে মাথায় চড়ে। ওর পক্ষে একটা মানুষকে খুন করাও তখন বিচিত্র নয়। এই কথা বিনোদিনী জানে। হারানের মুখ দেখে ভয়ে ওর বুক কেঁপে উঠল। এঁটো হাত ধোবার আর অবসর হলো না। বিনোদিনী সেই অবস্থাতেই ছুটে এসে ওর পথ রোধ করে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে বললে, ধানের যা হবার তা হোক, তোমার পায়ে পড়ি, তুমি আর এর উপর অনর্থ বাঁধিও না। দাঁতে দাঁত চেপে হারান শুধু বললে, মেয়ে মানুষ কোথাকার। তারপর তাকে একটা ঝাপটাই সরিয়ে দিয়ে বিদ্যুতের মতো বেরিয়ে গেল। সন্ধ্যার প্রাককালে হারান যখন ফিরে এলো তখন তার মুখে কে যেন কালি লেপে দিয়েছে। এইটুকু সময়ের মধ্যে ওর দেহের সমস্ত রক্ত কে যেন শুষে শেষ করেছে।
এমনিভাবে এসে সে দাওয়ায় নিঝুম হয়ে বসল। বিনোদিনী অনেকক্ষণ পর্যন্ত ওর প্রতীক্ষায় বসেছিল। কাপাসতলার মাঠ এখানে নয়, অনেক দূর। কি যে সেখানে হচ্ছে এই ভেবে সে অস্থির হয়ে উঠেছিল। হারান চলে যাবার পরই সে ছুটে গিয়ে নটবর আর বৃন্দাবনকে খবর দেয়। নটবর বাড়িতে ছিল না, বৃন্দাবনও মাত্র একটু আগে মাঠ থেকে ফিরেছে। কিন্তু বিনোদিনীর কান্নাকাটিতে তার স্ত্রী তাকে বসতে দিলে না। যাতে গোলমাল না হয় সেজন্য তখনই পাঠিয়ে দিলে। এই সময়টা বহু লোক মাঠে থাকে, সুতরাং তারা যে খুন খারাপি হতে দেবে না এ নিশ্চয়। কিন্তু হারান না ফিরে আসা পর্যন্ত সে সুস্থির হতে পারছিল না। অবশেষে বেলা যখন গড়িয়ে এলো তখন আর অপেক্ষা করতে পারলে না। সেদিন সন্ধেবেলায় তেঁতুলতলার নিচ দিয়ে আসায় এক কাণ্ড ঘটেছে। তার নিজেরও এই বিশ্বাস আর সন্ধ্যা করা হবে না। সে উঠে নদীর ঘাটে গেল গা ধুতে। যখন ফিরে এলো দেখে হারান একটা খুঁটিতে ঠেস দিয়ে পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে বসে আছে। কতক্ষণ থেকে কে জানে। ওকে তদবস্থায় দেখে বিনোদিনীর বুকের ভিতরটা ছাঁদ করে উঠল। রান্নাঘরের দাওয়ায় জলের ঘড়াটা নামিয়ে রেখে ভিজে কাপড়েই ছুটতে ছুটতে এসে জিজ্ঞাসা করল, অমন করে বসলে কেন? ওগো, কি সর্বনাশ করে এলে? হারান নিঃশব্দে একবার ঘোলাটে চোখ মেলে তার দিকে চাইলে, যেন চিনতেই পারলে না। ওর চেহারা দেখে বিনোদিনী ছাঁচ তলাতেই বসে পড়ল। সে চিৎকার করে কাঁদবে, কি করবে বুঝতে পারলে না। কিন্তু চিৎকার করে কাঁদবার শক্তিও তার নেই। গলার মধ্যে কে যেন পাথর চাপা দিয়েছে, স্বর বেরুচ্ছে না। হারানের যেন ধীরে ধীরে সম্বিত ফিরে এলো। সে কোনো দিকে না তাকিয়ে বাইরে চলে গেল। সর্বনাশ সে কারো করে আসেনি। জল কাটা নিয়ে রসিকপালের সঙ্গে দাঙ্গাও হয়নি। বৃন্দাবন এবং মাঠের আরো 5 জন এসে ব্যাপারটার সামান্য আয়াসেই জবনিকা টেনে দেয়। কিন্তু সর্বনাশ হয়েছে তার নিজের। বচসার মুখে বিনোদিনীর সম্বন্ধে রসিকপাল যে কথা বলেছে তাতে তার পায়ের তলার মাটি যেন সরে গেছে। এমন সর্বনাশ বুঝি মানুষের হয় না। এক মুহূর্তে দুর্মুখের মুখের একটি অসতর্ক বাক্যে তার সমস্ত অস্তিত্ব নিরর্থক হয়ে গেল। জমি জায়গা, পুকুর বাগান, গরু বাছুর, ঘর দুয়ার, লাভের বাসনা, ক্ষতির আশঙ্কা, এক কথায় যাকে সংসার বলে, চক্ষের পলকপাতে সমস্ত একটা বিরাট পরিহাসে পর্যবসিত হয়ে গেল। মায়া নয়, মিথ্যা নয়, তাহলেও তো বাঁচা যেত। এ সমস্তই বিধাতার অত্যন্ত নিষ্ঠুর এবং সম্পূর্ণ অযাচিত রসিকতা। হারানের মনে হলো এই শস্যভার সমৃদ্ধ উন্মুক্ত অবারিত মাঠে অনন্ত আকাশের নিচে উন্নত শিরে দাঁড়িয়ে সেও একটা খুব বৃহৎ রকমের উচ্চহাস্য করে ওঠে এই বিপুল সৃষ্টির ব্যর্থতায়, মানব জীবনের নিরর্থকতায়, এই ইহ সংসারের বিরাট শূন্যতায়। কিন্তু সে পরে, তার আগে বিনোদিনী সংক্রান্ত কুৎসিত অপবাদ শোনা মাত্র সে চমকে মুখ বিকৃত করলে, যেন অকস্মাৎ তার পায়ে সাপে কামড়েছে। চকিতে পায়ের বিষ উঠল মাথায়, আর চক্ষের পলকে যে লাঠি সে তুললে রসিকের মাথা লক্ষ্য করে, বৃন্দাবন অসামান্য তৎপরতায় পিছন থেকে সে লাঠি না ধরে ফেললে রসিকের মাথা সেই মুহূর্তে দুভাগ হয়ে যেত। বিনোদিনী সম্বন্ধে এত বড় নির্লজ্জ মিথ্যা অপবাদ! কিন্তু সমবেত সকলের মুখ দিয়ে চেয়ে চেয়ে হারান দেখলে সবাই যেন একটুখানি বাঁকা হাসি মুখ ফিরে গোপন করলে। হাতের লাঠি ছেড়ে দিয়ে হারান টলতে টলতে ছুটল, কোথায় তা সেও জানে না। দুপাশে তরঙ্গায়িত শস্যক্ষেত্র, অস্তমান রক্ত সূর্য, সমস্ত তার দৃষ্টিপথ থেকে মুছে গেল। কোথা দিয়ে কি করে যে বাড়ি ফিরে এলো তা আর তার নিজেরও স্মরণ নেই। বিনোদিনীকে দেখে তার সর্বপ্রথম খেয়াল হলো যে সে বাড়ি ফিরে এসেছে। সে ধীরে ধীরে উঠে বাইরে চলে গেল। সরোজকুমার রায়চৌধুরীর ময়ূরাক্ষী উপন্যাসের 5ম পর্ব শেষ হল। পরবর্তী পর্ব পরের দিন। ততদিন আপনি শুনুন গল্পের ক্যারাভ্যান।